মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আমি কথা দিয়েছি বিয়ে দেব, তার নড়চড় হবে না। শুনুন মশাই, কালিদাস মুখুজ্জে কথার খেলাপ করে না। মশাই, ৬-৭ দিন আসনি কেন? সে বলল শ্রীকান্ত এসেছিল, তুমি যে শীঘ্রই আবার আসবে তাও বলেছে। তুমি বর্মা দেশে যাবে তাও জানি। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। শ্রীকান্তকে প্রায় জোর করেই বিয়ে দিয়ে দেবার পরিস্থিতি তৈরি হয়েছে তার দেশের বাড়িতে। সে বিয়ে কিছুতেই এড়াতে না পেরে শ্রীকান্ত জানালো তার একজনের অনুমতি প্রয়োজন। সেই একজন আর কেউ নয়, রাজলক্ষ্মী। তাকে চিঠি লিখে সব জানিয়েছে শ্রীকান্ত। এখন রতন সেই চিঠিরই উত্তর নিয়ে হাজির কলকাতায়। সে চিঠি তুলে দিল শ্রীকান্তর হাতে। গালার শিলমোহর দিয়ে আটকানো সেই চিঠিতে কি লেখা? সযত্ন অঙ্কিত শিলমোহরের গালার ছাপগুলো দেখে নিয়ে চিঠি খুললাম। তার হাতের লেখা বেশি দেখবার সুযোগ ঘটেনি, কিন্তু মনে পড়ল হস্তাক্ষর দুষ্পাঠ্য না হলেও ভালো নয়। কিন্তু এই পত্রখানি সে অত্যন্ত সাবধানে লিখেছে। বোধহয় তার ভয় বিরক্ত হয়ে আমি না ফেলে রাখি, যেন আগাগোড়া সবটুকুই সহজে পড়তে পারি। আচার আচরণে রাজলক্ষ্মী সে যুগের মানুষ। প্রণয় নিবেদন আতিশয্য তো দূরের কথা, ভালোবাসি এমন কথাও কখনো সামনে উচ্চারণ করেছে বলে মনে পড়ে না। সে লিখেছে চিঠি আমার প্রার্থনার অনুকূলে অনুমতি দিয়ে। তবু কি জানে কি আছে, পড়তে কেমন যেন ভয় ভয় করতে লাগলো। তার বাল্যকালের কথা মনে পড়ল। সেদিন তার পড়াশোনা সাঙ্গ হয়েছিল গুরু মহাশয়ের পাঠশালায়। পরবর্তীকালে ঘরে বসে হয়তো সামান্য কিছু বিদ্যাচর্চা করে থাকবে। অতএব ভাষার ইন্দ্রজাল, শব্দের ঝঙ্কার, পদবিন্যাসের মাধুরী তার পত্রের মধ্যে আশা করা অন্যায়। সর্বদা প্রচলিত সামান্য গোটা কয়েক কথায় মনের ভাব ব্যক্ত করা ছাড়া আর সে কি করবে? একটা অনুমতি দিয়ে মামুলি শুভকামনা করে দুছত্র লেখা, এই তো। কিন্তু খাম খুলে পড়তে আরম্ভ করে কিছুক্ষণের জন্য বাইরের কিছুই আর মনে রইল না। পত্র দীর্ঘ নয়, কিন্তু ভাষা ও ভঙ্গি যত সহজ ও সরল ভেবেছিলাম তাও নয়। আমার আবেদনের উত্তর সে এই রকম দিয়েছে। কাশীধাম, প্রণামান্তে সেবিকার নিবেদন। তোমার চিঠিখানা এইবার নিয়ে ১০০ বার পড়লুম, তবু ভেবে পেলুম না তুমি খেপেছ না আমি খেপেছি। ভেবেছ বুঝি হঠাৎ তোমাকে আমি কুড়িয়ে পেয়েছিলুম? কুড়িয়ে তোমাকে পাইনি, পেয়েছিলুম অনেক তপস্যায়, অনেক আরাধনায়। তাই বিদায় দেবার কর্তা তুমি নও। আমাকে ত্যাগ করার মালিকানা সত্ত্বাধিকার তোমার হাতে নেই। ফুলের বদলে বন থেকে তুলে বইঁচির মালা গেথে কোন শৈশবে তোমাকে বরণ করেছিলুম সে তোমার মনে নেই? কাঁটায় হাত বয়ে রক্ত ঝরে পড়ত। রাঙা মালার সে রাঙা রং তুমি চিনতে পারোনি। বালিকার পূজার অর্ঘ্য সেদিন তোমার গলায়, তোমার বুকের পরে রক্তরেখায় যে লেখা এঁকে দিত সে তোমার চোখে পড়েনি। কিন্তু যার চোখে সংসারের কিছুই বাদ পড়ে না, আমার সে নিবেদন তার পাদপদ্মে গিয়ে পৌঁছেছিল। তারপরে এলো দুর্যোগের রাত। কালো মেঘে দিলে আমার আকাশের জ্যোৎস্না ঢেকে। কিন্তু সে সত্যি আমি না আর কেউ? এ জীবনে যথার্থই ওসব ঘটেছিল, না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি? ভাবতে গিয়ে অনেক সময় ভয় হয় বুঝিবা আমি পাগল হয়ে যাব। তখন সমস্ত ভুলে
যাকে ধ্যান করতে বসি তার নাম বলা চলে না, কাউকে বলতেও নেই। তার ক্ষমাই আমার জগদীশ্বরের ক্ষমা। এতে ভুল নেই, সন্দেহ নেই। এখানে আমি নির্ভয়। হ্যাঁ, বলছিলুম, তারপরে এলো আমার দুর্দিনের রাত। কলঙ্কে দিলে দু চোখের সকল আলো নিবিয়ে। কিন্তু সেই কি মানুষের সমস্ত পরিচয়? সেই অখণ্ড গ্লানির নীরবকাশ আবরণের বাইরে তার কি আর কিছুই বাকি নেই? আছে। অব্যাহত অপরাধের মাঝে মাঝে তাকে আমি বারবার দেখতে পেয়েছি। তাই যদি না হতো, বিগত দিনের রাক্ষসটা যদি আমার অনাগত সমস্ত মঙ্গলকে নিঃশেষে গিলে খেত, তবে তোমাকে ফিরে পেতুম কি করে? আমার হাতে এনে আবার তোমাকে দিয়ে যেত কে? আমার চেয়ে তুমি 4-5 বছরের বড়, তবু তোমাকে যা মানায় আমাকে তা সাজে না। বাঙালি ঘরের মেয়ে আমি। জীবনের 27টা বছর পার করে দিয়ে আজ যৌবনের দাবি আর করিনে। আমাকে তুমি ভুল বুঝো না। যত অধমই হই, ও কথা যদি ঘুণাক্ষরেও তোমার মনে আসে, তার চেয়ে বড় লজ্জা আমার নেই। বঙ্কু বেঁচে থাক, সে বড় হয়েছে, তার বউ এসেছে। তোমার বিয়ের পরে তাদের সামনে বার হব আমি কোন মুখে? এ অসম্মান সইব কি করে? যদি কখনো অসুখে পড়ো, দেখবে কে? উটু? আর আমি ফিরে আসবো তোমার বাড়ির বাইরে থেকে চাকরের মুখে খবর নিয়ে? তারপরেও বেঁচে থাকতে বলো নাকি? হয়তো প্রশ্ন করবে, তবে কি এমনি নিঃসঙ্গ জীবনে চিরদিন কাটাবো? কিন্তু প্রশ্ন যাই হোক, এর জবাব দেবার দায় আমার নয়, তোমার। তবে নিতান্তই যদি ভেবে না পাও, বুদ্ধি এতই ক্ষয়ে গিয়ে থাকে, আমি ধার দিতে পারি। শোধ দিতে হবে না, কিন্তু ঋণটা অস্বীকার করো না যেন। তুমি ভাবো, গুরুদেব দিয়েছেন আমাকে মুক্তির মন্ত্র, শাস্ত্র দিয়েছে পথের সন্ধান, সুনন্দা দিয়েছে ধর্মের প্রবৃত্তি, আর তুমি দিয়েছ শুধু ভার বোঝা। এমনই অন্ধ তোমরা। জিজ্ঞেস করি, তোমাকে তো ফিরে পেয়েছিলাম আমার 23 বছর বয়সে, কিন্তু তার আগে এরা সব ছিলেন কোথায়? তুমি এত ভাবতে পারো আর এটা ভাবতে পারো না? আশা ছিল একদিন আমার পাপ ক্ষয় হবে, আমি নিষ্পাপ হব। এ লোভ কেন জানো? স্বর্গের জন্য নয়, সে আমি চাইনি। আমার কামনা মরণের পরে যেন আবার এসে জন্মাতে পারি। বুঝতে পারো তার মানে কি? ভেবেছিলুম জলের ধারা গেছে কাদায় ঘুলিয়ে, তাকে নির্মল আমাকে করতেই হবে। কিন্তু আজ তার উৎসই যদি যায় শুকিয়ে, তো থাকলো আমার জপ তপ পূজা অর্চনা, থাকলো সুনন্দা, থাকলো আমার গুরুদেব। স্বেচ্ছায় মরণ আমি চাইনি, কিন্তু আমাকে অপমান করার ফন্দি যদি করে থাকো, সে বুদ্ধি ত্যাগ করো। তুমি দিলে বিষ আমি নেব, কিন্তু ও নিতে পারবো না। আমাকে জানো বলেই জানিয়ে দিলুম, যে সূর্য অস্ত যাবে তার পুনরুদয়ের অপেক্ষায় বসে থাকার আমার আর সময় হবে না। ইতি রাজলক্ষ্মী। বাঁচা গেল। সুনিশ্চিত কঠোর অনুশাসনের চরম লিপি পাঠিয়ে একটা দিকে আমাকে সে একেবারে নিশ্চিন্ত করে দিল। এ জীবনে ও ব্যাপার নিয়ে ভাববার আর কিছু রইল না। কিন্তু কি করতে পারবো না তাই নিঃসংশয় জানলাম। কিন্তু অতঃপর কি আমাকে করতে হবে এ সম্বন্ধে রাজলক্ষ্মী একেবারে নির্বাক। হয়তো উপদেশ দিয়ে আরেকদিন চিঠি লিখবে, কিংবা আমাকেই সশরীরে তলব করে পাঠাবে। কিন্তু আপাতত ব্যবস্থা যা হলো তা অত্যন্ত চমৎকার। এদিকে ঠাকুরদা মহাশয় সম্ভবত কাল সকালই এসে উপস্থিত হবেন। ভরসা দিয়ে এসেছি, চিন্তার কারণ নেই, অনুমতি পাওয়ার বিঘ্ন ঘটবে না। কিন্তু যা এসে পৌঁছল তা নির্বিঘ্ন অনুমতিই বটে। রতন নাপিতের হাতে সে যে চেলি এবং টোপর পাঠায়নি এই ঢের। ও পক্ষে দেশের বাড়িতে বিয়ের আয়োজন নিশ্চয়ই এগোচ্ছে। পুঁটুর আত্মীয় স্বজনও কেউ কেউ হয়তো এসে হাজির হচ্ছে, এবং প্রাপ্তবয়স্কা অপরাধী মেয়েটা
হয়তো এতদিনে লাঞ্ছনা ও গঞ্জনার পরিবর্তে একটুখানি সমাদরের মুখ দেখতে পেয়েছে। ঠাকুরদাকে কি বলবো জানি, কিন্তু কেমন করে সেই কথাটা বলবো সেটাই ভেবে পেলাম না। তার নির্মম তাগাদা ও লজ্জাহীন যুক্তি ও ওকালতি মনে মনে আলোচনা করে অন্তরটা একদিকে যেমন তিক্ত হয়ে উঠল, তার ব্যর্থ প্রত্যাবর্তনের ক্ষিপ্ত পরিজনগণের ওই দুর্ভাগা মেয়েটাকে অধিকতর উৎপীড়নের কথা মনে করেও হৃদয়ে তেমনই ব্যথিত হয়ে এলো। কিন্তু উপায় কি? বিছানায় শুয়ে অনেক রাত পর্যন্ত জেগে রইলাম। পুঁটুর কথা ভুলতে দেরি হলো না, কিন্তু নিরন্তর মনে পড়তে লাগল গঙ্গামাটির কথা। জনবিরল সেই ক্ষুদ্র পল্লী স্মৃতি কোনো দিন মুছবার নয়। এ জীবনের গঙ্গা যমুনা ধারা একদিন এইখানে এসে মিলেছে এবং কিছুদিন পাশাপাশি প্রবাহিত হয়ে আবার একদিন এইখানেই বিযুক্ত হয়েছে। একত্রবাসের সেই দিনগুলো শ্রদ্ধায় গভীর, স্নেহে মধুর, আনন্দে উজ্জ্বল, আবার নিঃশব্দ বেদনায় স্তব্ধ। বিচ্ছেদের দিনেও আমরা কেউ কাউকে কলঙ্কলিপ্ত করিনি। লাভ ক্ষতির নিষ্ফল বাদ প্রতিবাদে গঙ্গামাটির শান্ত গৃহখানাকে আমরা ধূমাচ্ছন্ন করে আসিনি। সেইখানে সবাই জানে আবার একদিন আমরা ফিরে আসব। আবার শুরু হবে আমোদ আহ্লাদ, শুরু হবে ভূস্বামিনীর দীনদরিদ্রের সেবা ও সৎকার। কিন্তু সে সম্ভাবনা যে শেষ হয়েছে এ কথা তারা স্বপ্নেও ভাবে না। চোখে ঘুম নেই। বিনিদ্র রজনী ভোরের দিকে যতই গড়িয়ে আসতে লাগল, ততই মনে হতে লাগল এ রাত যেন না পোহায়। এই একটিমাত্র চিন্তাই এমনই করে যেন আমাকে মোহাচ্ছন্ন করে রাখে। বিগত কাহিনী ঘুরে ঘুরে মনে পড়ে। বীরভূম জেলার সেই তুচ্ছ কুটিরখানা মনের ওপর ভূতের মতো চেপে বসে। সারাক্ষণ গৃহকর্মে নিযুক্ত রাজলক্ষ্মী স্নিগ্ধ হাত দুটি চোখের ওপর স্পষ্ট দেখতে পাই। এ জীবনে পরিতৃপ্তির আস্বাদন এমন করে কখনো করেছি বলে স্মরণ হয় না। এতকাল ধরাই পড়েছি, ধরতে পারিনি। কিন্তু আজ ধরা পড়ল রাজলক্ষ্মীর সবচেয়ে বড় দুর্বলতা কোথায়। সে জানে আমি সুস্থ নই, যে কোনো দিন অসুখে পড়তে পারি। তখন কোথাকার কে এক পুঁটু আমাকে ঘিরে শয্যা জুড়ে বসেছে। রাজলক্ষ্মীর কোনো কর্তৃত্বই নেই। এত বড় দুর্ঘটনা মনের মধ্যে সে ঠাঁই দিতে পারে না। সংসারের সব কিছু থেকেই নিজেকে সে বঞ্চিত করতে পারে, কিন্তু এ বস্তু অসম্ভব। এ তার অসাধ্য। মরণ তুচ্ছ এর কাছে। রইল তার গুরুদেব, রইল তার জপ তপ ব্রত উপবাস। সে মিথ্যা ভয় আমাকে চিঠির মধ্যে দেখায়নি। ভোরের সময় বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। রতনের ডাকে যখন জেগে উঠলাম তখন বেলা হয়েছে। সে বলল, বলছি কি একটা বুড়ো মতো ভদ্রলোক ঘোড়ার গাড়ি করে এই মাত্র এলেন। এই ঠাকুরদা, কিন্তু গাড়ি ভাড়া করে? সন্দেহ জন্মালো। রতন বলল, সঙ্গে একটা 17-18 বছরের মেয়ে আছে। এই পুঁটু, এই নির্লজ্জ মানুষটা তাকে কলকাতার বাসায় পর্যন্ত টেনে এনেছে। সকালের আলো তিক্ততায় ম্লান হয়ে উঠল। বললাম, তাদের এই ঘরে এনে বসাও রতন, আমি মুখ হাত ধুয়ে আসছি। এই বলে নিচে স্নানের ঘরে চলে গেলাম। ঘণ্টাখানেক পরে ফিরে আসতে ঠাকুরদাই আমাকে সমাদরে অভ্যর্থনা করলেন, যেন আমিই অতিথি। এসো দাদা, এসো। শরীরটা বেশ ভালো তো? আমি প্রণাম করলাম। ঠাকুরদা হাঁকলেন, পুঁটু, গেলি কোথায়? পুঁটু জানলায় দাঁড়িয়ে রাস্তা দেখছিল। কাছে এসে আমাকে নমস্কার করল। ঠাকুরদা বললেন, ওর পিসিমা বিয়ের আগে ওকে একবার দেখতে চায়। পিসিমা সেই হাকিম, 500 টাকা মাইনে, ডায়মন্ড হারবারে বদলি হয়ে এসেছে। ঘর সংসার ফেলে পিসির বার হবার জো নেই, তাই সঙ্গে নিয়ে এলাম। বললাম পরের হাতে তুলে দেবার আগে ওকে একবার দেখিয়ে আনি গে।
ওর পিসিমা আশীর্বাদ করে বললে, পুটি, এমনি অদৃষ্ট যেন তোরও হয়। এই কথার পরে আমি কিছু বলার আগে নিজেই বললেন, আমি কিন্তু সহজে ছাড়ছি নে ভায়া। হাকিমি হন আর যেই হন, আত্মীয় তো, দাঁড়িয়ে থেকে কাজটি সমাধা করে দিতে হবে, তবে তার ছুটি। জানেই তো দাদা, শুভ কর্মে বহু বিঘ্ন। শাস্ত্রে কি যে বলে, ওই শ্রেয়াংসী বহু বিঘ্নানি। অমন একটা লোক দাঁড়িয়ে থাকলে কারোর টু শব্দ করবার ভরসা হবে না। আমাদের পাড়া গাঁয়ের লোককে তো বিশ্বাস নেই, ওরা সব পারে, কিন্তু হাকিম কিনা, ওদের রাশি আলাদা। পুঁটুর পিসেমশাই হাকিম। খবরটা অবান্তর নয়, তাৎপর্য আছে। নতুন হুঁকো কিনে এনে রতন সযত্নে তামাক সেজে দিয়ে গেল। ঠাকুরদা একটু ঠাহর করে তাকে দেখে বললেন, লোকটিকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে না? আগে হ্যাঁ, দেখেছেন বই কি, দেশের বাড়িতে বাবুর অসুখের সময়। ওহো, তাই তো বলি, চেনা মুখ। আগে হ্যাঁ। কথাটা বলে রতন চলে গেল। ঠাকুরদার মুখ ভয়ঙ্কর গম্ভীর হয়ে উঠল। তিনি অত্যন্ত ধূর্ত লোক, বোধহয় সমস্ত কথাই তাঁর স্মরণ হল। নীরবে তামাক টানতে টানতে বললেন, বেরোবার সময় দিনটা দেখে এসেছিলাম, বেশ ভালো দিন। আমার ইচ্ছা আশীর্বাদের কাজটা অমনি সেরে রেখে যাই। নতুন বাজারে সমস্ত কিনতে পাওয়া যায়, চাকরটাকে একবার পাঠিয়ে দিলে হয় না? কি বলো? আমি এ কথা শুনে কিছুতেই কথা খুঁজে না পেয়ে কোনো মতে শুধু বলে ফেললাম, না। না? না কেন? বেলা 12টা পর্যন্ত দিনটা তো বেশ ভালো। পাঁজি আছে? পাঁজির দরকার নেই, বিয়ে আমি করতে পারবো না। ঠাকুরদা হুঁকোটা দেওয়ালে ঠেস দিয়ে রাখলেন। মুখ দেখে বুঝলাম যুদ্ধের জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। গলাটা বেশ শান্ত ও গম্ভীর করে বললেন, উদ্যোগ আয়োজন একরকম সম্পূর্ণ বললেই হয়। মেয়ের বিয়ে বলে কথা, ঠাট্টা তামাশার ব্যাপার তো নয়। কথা দিয়ে এসে এখন না বললে চলবে কেন? পুঁটু পিছন ফিরে জানলার বাইরে চেয়ে আছে এবং দরজার আড়ালে রতন কান পেতে রেখেছে বেশ জানি। বললাম, কথা দিয়ে যে আসেনি তা আমিও জানি, আপনিও জানেন। বলেছিলাম একজনের অনুমতি পেলে রাজি হতে পারি। অনুমতি পাওনি? না। পুঁটির বাপ বলে সর্বরকমে সে 1000 টাকা দেবে। দরাদরি করলে আর 200 উঠতে পারে। কি বলে? ঠিক এই সময় রতন ঘরে ঢুকে বলল, বলছি, তামাকটা আর একবার পাল্টে দেব কি? দাও। তোমার নামটা কি বাপু? আগে রতন। রতন, বেশ নামটি। থাকো কোথায়? কাশিতে। কাশি? ঠাকুরুনটি বুঝি আজকাল কাশিতেই থাকেন? কি করছেন সেখানে? সে খবরে আপনার কি দরকার? রাগ করো কেন বাপু? রাগের তো কিছু নেই। গাঁয়ের মেয়ে কিনা, তাই খবরটা জানতে ইচ্ছে করে। হয়তো তার কাছে গিয়ে পড়তেই বা হয়। তা ভালো আছে তো? রতন উত্তর না দিয়ে চলে গেল এবং মিনিট 2 পরেই কলকে ফুঁ দিতে দিতে ফিরে এসে হুঁকোটা তার হাতে দিয়ে চলে যাচ্ছিল। ঠাকুরদা সবলে কয়েকটা টান দিয়েই উঠে দাঁড়ালেন। দাঁড়াও তো বাপু, পায়খানাটা একবার দেখিয়ে দেবে। ভোরেই বেরিয়ে পড়তে হয়েছিল কি না? বলতে বলতে তিনি রতনের আগেই ব্যস্ত দ্রুতপদে ঘর থেকে বার হয়ে গেলেন। পুঁটু মুখ ফিরে চাইল, বলল, দাদামশাইয়ের কথা আপনি বিশ্বাস করবেন না। বাবা 1000 টাকা কোথায় পাবেন যে দেবেন? অমনি করে পরের গয়না চেয়ে দিদির বিয়ে। এখন আর তারা দিদিকে নেয় না। তারা বলে ছেলেরা আবার বিয়ে দেবে। এই মেয়েটি এত কথা আমার সঙ্গে আগে বলেনি, কিন্তু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার বাবা সত্যি কি 1000 টাকা দিতে পারেন না? না, কখনো না। বাবা রেলে
40 টাকা মোটে মাইনে পান। আমার ছোট ভাইয়ের স্কুলের মাইনের জন্য আর তার পড়াই হলো না। সে কত কাঁদে। বলতে বলতে তার চোখ দুটি ছলছল করে এলো। প্রশ্ন করলাম, তোমার কি শুধু টাকার জন্যই বিয়ে হচ্ছে না? হ্যাঁ, তাই তো। আমাদের গাঁয়ের অমূল্যবাবুর সঙ্গে বাবা সম্বন্ধ করেছিলেন। তার মেয়েরাই আমার চেয়ে অনেক বড়। মা জলে ডুবে মরতে গিয়েছিলেন বলেই তো সেই বিয়ে বন্ধ হলো। এবারে বাবা বোধহয় আর কারু কথা শুনবেন না, সেইখানেই আমার বিয়ে দেবেন। পুটু, আমাকে তোমার পছন্দ হয়? পুটু সলজ্জে মুখ নিচু করে একটুখানি মাথা নাড়ল। কিন্তু আমিও তো তোমার চেয়ে 14-15 বছরের বড়। পুটু এই প্রশ্নের কোনো জবাব দিল না। আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমার কি আর কোথাও কোনো সম্বন্ধ হয়নি? এই প্রশ্ন শুনে পুটু মুখ তুলে খুশি হয়ে বলল, হয়েছিল তো। আপনাদের গ্রামের কালিদাস বাবুকে জানেন? তার ছোট ছেলে বিএ পাশ করেছে। বয়সে আমার চেয়ে কেবল একটুখানি বড়। তার নাম শশধর। তোমার তাকে পছন্দ হয়? এবার পুটু ফিক করে হেসে ফেলল। কিন্তু শশধর তোমাকে যদি পছন্দ না করে? তাই বই কি, আমাদের বাড়ির সামনে দিয়ে কেবল আনাগোনা করত। রাঙা দিদিমা ঠাট্টা করে বলতেন, সে শুধু আমার জন্যই। কিন্তু এই বিয়ে হলো না কেন? হঠাৎ দেখলাম এ কথায় পুটুর মুখখানি ম্লান হয়ে গেল। বলল, তার বাবা 1000 টাকার গয়না আর 1000 টাকা নগদ চাইলে। সামান্য 500 টাকায় কি আর বিয়ে হয় বলুন? এ তো জমিদারদের ঘরের মেয়েদের জন্যই হয়। সত্যি নয়? ওরা বড় লোক, অনেক টাকা ওদের। আমার মা তাদের বাড়ি গিয়ে কত হাতে পায়ে ধরলে, কিন্তু কিছুতে শুনলে না। শশধর কিছু বলল না? না, কিচ্ছু না। কিন্তু সেও তো বেশি বড় নয়। তার বাপ মা বেঁচে আছে কি না? তা বটে। শশধরের বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। শুনছি নাকি শিগগির হবে। আচ্ছা, সেখানে তোমার বিয়ে হলে তারা যদি তোমাকে ভালো না বাসে? আমাকে কেন ভালোবাসবে না? আমি যে রাঁধা বাড়া, সেলাই করা, সংসারের সব কাজ জানি। আমি একলাই তাদের সব কাজ করে দেব। এর বেশি বাঙালি ঘরের মেয়ে কি বা জানে? কায়িক পরিশ্রম দিয়েই সে সমস্ত অভাব পূরণ করতে চায়। জিজ্ঞাসা করলাম, তাদের সব কাজ নিশ্চয় করবে তো? হ্যাঁ, নিশ্চয়ই করব। তাহলে তোমার মাকে গিয়ে বলো, শ্রীকান্ত দাদা 2500 টাকা পাঠিয়ে দেবে। আপনি দেবেন? তাহলে বিয়ের দিনে যাবেন বলুন। হ্যাঁ, তাও যাব। দরজার কাছে ঠাকুরদা সাড়া পাওয়া গেল। কোঁচায় মুখ মুছতে মুছতে তিনি প্রবেশ করলেন। তোফা পায়খানাটি ভায়া, শুয়ে পড়তে ইচ্ছে করে। রতন, রতন গেল কোথায়? আর এক কলকে তামাক দিক না। পৃথিবীর সর্বাপেক্ষা বড় সত্যি এই, মানুষকে সদুপদেশ দিয়ে কখনো ফললাভ হয় না। সৎ পরামর্শ কিছুতেই কেউ শোনে না। কিন্তু সত্যি বলেই দৈবাত্মার ব্যতিক্রমও আছে। সেই ঘটনাটা বলবো। ঠাকুরদা দাঁত বার করে আশীর্বাদ করে অতি হৃষ্টচিত্তে প্রস্থান করলেন। পুঁটু বিস্তর পায়ের ধুলো গ্রহণ করে আদেশ পালন করল। কিন্তু তারা চলে গেলে আমার পরিতাপে শেষ রইল না। সমস্ত মন বিদ্রোহী হয়ে কেবলই তিরস্কার করতে লাগলো যে, কে এরা যে বিদেশে চাকরি করে বহু দুঃখে যা কিছু সঞ্চয় করেছি তাই দিয়ে দেব? ঝোঁকের মাথায় একটা কথা বলেছি বলেই দাদা কর্ণগিরি করতেই হবে? তার অর্থ কি? কোথাকার কে একটা মেয়ে গাড়িতে অযাচিত প্যাঁড়া দই খাইয়ে আমাকে তো আচ্ছা বাঁধে ফেলেছে। একটা ফাঁস কাটতে আরেকটা ফাঁসে জড়িয়ে পড়লাম। পরিত্রাণের উপায় চিন্তা করতে মাথা গরম হয়ে উঠল এবং এই নিরীহ মেয়েটার প্রতি ক্রোধ ও বিরক্তির সীমা রইল না। আর ওই শয়তান ঠাকুরদা, ইচ্ছা করতে লাগলো লোকটা যেন আর না বাড়ি পৌঁছায়।
রাস্তাতেই সর্দিকর্মী হয়ে মারা যায়। হাহ, কিন্তু আশা ভিত্তিহীন। নিশ্চয় জানি লোকটা কিছুতেই মরবে না, এবং একবার যখন আমার বাসার ঠিকানা জেনেছে তখন আবার আসবে এবং যেমন করে পারে টাকা আদায় করবে। হয়তো এবার সেই হাকিম পিসেমশাকে সঙ্গে করে আসবে এক উপায়। যহ পলায়তি। টিকিট কিনতে গেলাম, কিন্তু জাহাজে স্থানাভাব। সমস্ত টিকিট দুপুরেই বিক্রি হয়ে গেছে। সুতরাং পরের মেলের জন্য অপেক্ষা করতে হবে। সে ৬-৭ দিনের ব্যাপার। আরেক পন্থা বাসা বদল করা। ঠাকুরদা না খুঁজে পায়, কিন্তু এমন একটি ভালো জায়গা এত শীঘ্র পাওয়াই বা যায় কোথায়? কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে যে ভালো মন্দের প্রশ্নই অবান্তর। যথারণ্যং তথা গৃহম। শিকারীর হাত হতে প্রাণ বাঁচানোর দায়। ভয় ছিল আমার গোপন উদ্বেগটা পাছে রতনের চোখে পড়ে, কিন্তু বিপদ হয়েছে তার নড়বার গা নেই। কাশির চেয়ে কলকাতা তার বেশি মনে ধরেছে। জিজ্ঞাসা করলাম, চিঠির জবাব নিয়ে কি তুমি কালই যেতে চাইছো রতন? আগে না, আজ দুপুরে মাকে একখানা পোস্ট কার্ড লিখে দিলাম। আমার 2-5 দিন দেরি হবে। ওই মরা সোসাইটি জ্যান্ত সোসাইটি না দেখে আমি আর ফিরছি না। আবার কবে কোন কালে আসা হবে তার তো কোনো ঠিক নেই। কিন্তু তিনি তো উদ্বিগ্ন হতে পারেন। আগে না না, গাড়ির ধকলটা যে এখনো কাটিয়ে উঠতে পারিনি সে কথা আমি লিখে দিয়েছি। কিন্তু চিঠির জবাবটা আগে দিন না, কালই রেজিস্ট্রি করে পাঠিয়ে দেবক্ষণ। সে বাড়িতে মার চিঠি জমে খুলতেও সাহস করবে না। চুপ করে বসে রইলাম। নাপিত বেটার কাছে কোনো ফন্দি খাটল না। সব প্রস্তাবই নাকচ করে দিল। যাবার সময় ঠাকুরদার টাকার কথাটা প্রচার করেই গেছেন। তা চিত্তের ঔদার্য অথবা সারল্যের প্রাচুর্য, এ ভ্রম যেন কেউ না করেন। তিনি সাক্ষী রেখে গেছেন। রতন ঠিক সেই কথাই পারল। বলল, আগে যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি বাবু। কি কথা রতন? বলছি যে 2,500 টাকা তো নিতান্ত তুচ্ছ নয় বাবু। ওরা কে যে ওদের মেয়ের বিয়েতে এত টাকা আপনি খামোকা দান করবেন বললেন? তাছাড়া ঠাকুরদাই হোক আর যাই হোক, বুড়োটা কিন্তু লোক ভালো নয়। ওকে বলাটা ভালো হয়নি বাবু, এই আমি বলে দিলুম। তার মন্তব্য শুনে যেমন অনির্বচনীয় আনন্দ লাভ করলাম, মনের মধ্যে তেমনই জোর পেলাম। এটাই চাইছিলাম। তবুও কণ্ঠস্বরে কিঞ্চিত সন্দেহের আভাস দিয়ে বললাম, বলাটা ভালো হয়নি না রতন? নিশ্চয়ই ভালো হয়নি বাবু। টাকাটা তো নেহাত কম নয়। তাছাড়া কিসের জন্য বলুন তো? হ্যাঁ, ঠিক তো। তাহলে না দিলেই হবে। টাকা না দেওয়ার কথা শুনে রতন সবিস্ময়ে ক্ষণকাল চেয়ে থেকে বলল, সে ছাড়বে কেন? না ছেড়ে করবে কি? লেখাপড়া তো আর করে দিইনি। আর তখন আমি এখানে থাকবো কি বর্মায় চলে যাব তাই বা কে জানে। রতন এক মুহূর্ত চুপ করে থেকে একটু হাসল। বলল, বুড়োকে আপনি চিনতে পারেননি বাবু। ওদের লজ্জা সরম মান অপমান কোনোটাই নেই। কেঁদে কেটে ভিক্ষে করেই হোক আর ভয় দেখিয়ে জুলুম করেই হোক, টাকাও নেবেই। আপনার দেখা না পেলে মেয়েটাকে সঙ্গে নিয়েও কাশি গিয়ে মার কাছ থেকে আদায় করে ছাড়বে। মা বড় লজ্জা পাবেন বাবু। ও মতলবে কাজ নেই। শুনে নিস্তব্ধ হয়ে বসে রইলাম। রতন আমার চেয়ে ঢের বেশি বুদ্ধিমান। অর্থহীন আকস্মিক করুণার হঠকারিতার জরিমানা আমাকে দিতেই হবে। নিস্তার নেই। রতন পাড়াগাঁয়ের ঠাকুরদাকে যে চিনতে ভুল করেনি বোঝা গেল যখন চতুর্থ দিনে তিনি ফিরে এলেন। কেবল আশা করেছিলাম এবার নিশ্চয়ই হাকিম পিসেমশাই সঙ্গে আসবেন, কিন্তু একাই এসে উপস্থিত হলেন। বললেন, 10 খানা গ্রামের মধ্যে ধন্য ধন্য পড়ে গেছে দাদা। সবাই বলছে কলিকালে এমন কখনো শোনা যায় না। গরিব ব্রাহ্মণের কন্যাদায় এভাবে উদ্ধার করে দিতে কেউ কখনো চোখে দেখেনি। আশীর্বাদ করি চিরজীবী হও। বিয়ে কবে?
এই মাসের 25-এ স্থির হয়েছে, মধ্যে কেবল 10টা দিন বাকি। কাল পাকা দেখা আশীর্বাদ, বেলা 3টের পরে বারবেলা। এর ভেতরেই শুভকর্ম সমাধা করে নিতে হবে। কিন্তু তুমি না গেলে সব বন্ধ থাকবে, তবু কিছুতেই হতে পারবে না। এই নাও তোমার পুঁটুর চিঠি, সে নিজের হাতে লিখে পাঠিয়েছে। কিন্তু তাও বলি দাদা, যে রত্ন তুমি স্বেচ্ছায় হারালে তার জোড়া কখনো পাবে না। এই বলে তিনি ভাঁজ করা একখণ্ড হলদে রঙের কাগজ আমার হাতে দিলেন। কৌতূহলবশত চিঠিখানা পড়বার চেষ্টা করলাম। ঠাকুরদা হঠাৎ একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, কালিদাসের পয়সা থাকলে কি হবে, একেবারে ছোট লোক। চামার চোখে চামড়া বলে তার কোনো বালাই নেই। কালই টাকা করে সব নগদ চুকিয়ে দিতে হবে। গহনাপত্র নিজের স্যাকরা দিয়ে গড়িয়ে নেবে। ওর কাউকে বিশ্বাস নেই, এমনকি আমাকে পর্যন্ত নয়। লোকটার মস্ত দোষ, ঠাকুরদাকে পর্যন্ত বিশ্বাস করে না। আশ্চর্য! পুঁটু স্বহস্তে পত্র লিখেছে। 1 পাতা 2 পাতা নয়, 4 পাতা জোড়া ঠাস বুনানি, 4 পাতায় সকাতর মিনতি। ট্রেনে রাঙা দিদি বলেছিলেন, আজকালকার নাটক নভেল হার মানে। কেবল আজকালকার নয়, সর্বকালের নাটক নভেল হার মানে, তা অস্বীকার করব না। এই লেখার জোরেই যে নন্দরানীর স্বামী 14 দিনের ছুটি নিয়ে 7 দিনের দিন এসে হাজির হয়েছিল, কথাটা বিশ্বাস হল। অতএব আমিও পরদিন সকালেই যাত্রা করলাম। টাকাটা সত্যিই সঙ্গে নিয়েছি এবং প্রতিজ্ঞা ভেঙে প্রতারণা করছি না। ঠাকুরদা নিজের চোখে তা যাচাই করে নিলেন। বললেন, পথ চলবে জেনে, টাকা নেবে গুনে। আমরা দেবতা নই তোরে ভাই, মানুষ। ভুল হতে কতক্ষণ। সত্যিই তো। রতন কাল রাতেই কাশি রওনা হয়ে গেছে। তার হাতে চিঠির জবাব দিয়েছি, লিখে দিয়েছি তথাস্তু। ঠিকানা দিতে পারিনি ঠিক নেই বলে। এ ত্রুটি যেন সে নিজ গুণে ক্ষমা করে, এ প্রার্থনাও জানিয়েছি। যথাসময়ে গ্রামে পৌঁছলাম। বাড়ি শুদ্ধ লোকের দুশ্চিন্তা ঘুচল। যত্ন ও সমাদর যা পেলাম তা প্রকাশ করার ভাষা ও বিধানে নেই। পাকা দেখা ও আশীর্বাদ করার উপলক্ষে কালিদাসবাবুর সঙ্গে পরিচয় হল। লোকটা যেমন রুক্ষ মেজাজের তেমনই দাম্ভিক। তার অনেক টাকা, এই কথাটা সকলকে সর্বক্ষণ স্মরণ করানো ছাড়া জগতে তার যে আর কোনো কর্তব্য আছে এমনটা মনে হয় না। সমস্ত সোপার্জিত। সদম্ভে বললেন, শুনছেন মশাই, ওই বরাত ফরাত আমি মানি নে। যা করব তা নিজের বাহুবলে। দেবদেবতার অনুগ্রহ আমি ভিক্ষা করি নে। আমি বলি, দৈবের দোহাই দেয় সব কাপুরুষে। বড়লোক বলে এবং ছোটখাটো তালুকদার বলে গ্রামের প্রায় সকলেই উপস্থিত ছিলেন এবং অধিকাংশরই বোধহয় তিনি মহাজন এবং দুর্দান্ত মহাজন। অতএব সকলেই এক বাক্যে তাঁর কথাগুলো স্বীকার করে নিলেন। তর্করত্ন মহাশয় কি একটা সংস্কৃত শ্লোক আবৃত্তি করলেন এবং আশপাশ থেকে তাঁর সম্বন্ধে 2-1টা পুরনো কাহিনীরও সূত্রপাত হল। অপরিচিত ও সামান্য ব্যক্তি অনুমানে তিনি অবহেলা ভরে আমার দিকে কটাক্ষপাত করলেন। টাকার শোকে আমার অন্তরটা তখন পুড়ছিল, দৃষ্টিটা সহ্য হল না। হঠাৎ বলে ফেললাম, বাহুবল আপনার কি পরিমাণে আছে তা জানি না, কিন্তু টাকা উপায়ের ব্যাপারে দৈব এবং বরাতের জোর যে যথেষ্ট প্রবল তা আমিও স্বীকার করি। তার মানে? মানে আমি নিজেই। বরকেও চিনি নে, কন্যাকেও না, অথচ টাকা যাচ্ছে আমার এবং সে ঢুকছে গিয়ে আপনার সিন্ধুকে। একে বরাত বলে না তো বলে কাকে? এই বললেন, আপনি দেব দেবতারও অনুগ্রহ নেন না, কিন্তু আপনার ছেলের হাতের আংটি থেকে বউয়ের গলার হার পর্যন্ত যে তৈরি হবে আমারই অনুগ্রহের দানে। হয়তোবা বউ ভাতের খাওয়ানোটা পর্যন্ত আমাকেই জোগাতে হবে। ঘরের মধ্যে বজ্রপাত হলেও বোধহয় সকলে এত বিচলিত ও ব্যাকুল হয়ে উঠত না। ঠাকুরদা কী সব বলার চেষ্টা করলেন, কিন্তু কিছুই সুস্পষ্ট বা সুব্যক্ত হয়ে উঠল না। কালিদাসবাবু ক্রোধে ভীষণ মূর্তি ধারণ করে বললেন, ও
তা আপনি টাকা দিচ্ছেন সেটা আমি জানবো কি করে, এবং দিচ্ছেনই বা কেন? কেন দিচ্ছি সে আপনি বুঝবেন না, তা আপনাকে বোঝাতেও চাইনি। কিন্তু দেশ শুদ্ধ সকলে শুনেছে আমি টাকা দিচ্ছি, কেবল আপনি শোনেননি। মেয়ের মা আপনাদের বাড়ি শুদ্ধ সকলের হাতে পায়ে ধরেছে, কিন্তু আপনি বিয়ে পাশ করা ছেলের দাম ২৫০০-এর ১ পয়সা কম করতে রাজি হননি। মেয়ের বাপ ৪০ টাকা মাইনে চাকরি করে, তার ৪০টা পয়সা দেওয়ার শক্তি নেই, এটা ভেবে দেখেননি আপনার ছেলে কিনবার অত টাকা হঠাৎ তারা পায় কোথায়? যাই হোক, ছেলে বেচা টাকা অনেকেই নেয়, আপনি নিলেও দোষ নেই, কিন্তু এরপরে গাঁয়ের লোককে বাড়িতে ডেকে টাকার অহংকার আর করবেন না। এবং একজন বাইরের লোকের ভিক্ষের দানে ছেলে বিয়ে দিয়েছেন, এ কথাটাও মনে রাখবেন। উদ্বেগ ও ভয় সকলের মুখ কালিবর্ণ হয়ে উঠল। বোধহয় সবাই ভাবলেন এবার ভয়ঙ্কর কিছু একটা ঘটবে, এবং ফটক বন্ধ করে সকলকে লাঠিপেটা না করে কালিদাসবাবু আর কাউকেও ঘরে ফিরতে দেবেন না। কিন্তু তিনি কিছুক্ষণ নিঃশব্দে বসে থেকে মুখ তুলে বললেন, ওই টাকা আমি নেব না। তার মানে ছেলের বিয়ে আপনি এখানে দেবেন না? না, তা নয়, আমি কথা দিয়েছি বিয়ে দেব, তার নড়চড় হবে না। শুনুন মশাই, কালিদাস মুকুজ্জে কথার খেলাপ করে না। তা আপনার নামটি কি? আমি বলার আগেই ঠাকুরদা ব্যগ্রকণ্ঠে আমার পরিচয় দিলেন। কালিদাসবাবু চিনতে পেরে বললেন, ও তাই বটে, এর বাপের সঙ্গেই না একবার আমার ওই ভয়ানক ফৌজদারি মামলা বাঁধে। আগে কিছুই আপনি বিস্তৃত হন না, এ তারই ছেলে বটে, সম্পর্কে আমারও নাতি হয়। তা হোক, আমার বড় ছেলে বেঁচে থাকলে সে এমন বয়সী হতো। বাবা, শশধরের বিয়েতে এসো, আমার পক্ষ থেকে সেদিন তোমার নিমন্ত্রণ রইল। শশধর উপস্থিত ছিল। সে শুধু সকৃতজ্ঞ চক্ষে আমার প্রতি একটিবার মাত্র দৃষ্টিপাত করেই পুনরায় মুখ নিচু করল। আমি উঠে এসে প্রণাম করলাম, বললাম, যেখানেই থাকি অন্তত বৌভাতের দিন এসে নববধূর হাতে অন্ন খেয়ে যাব। কিন্তু অনেক রূঢ় কথা বলেছি, আমাকে আপনি ক্ষমা করবেন। রূঢ় কথা যে বলেছ তা সত্যি, কিন্তু আমিও ক্ষমা করেছি। কিন্তু উঠলে চলবে না শ্রীকান্ত, শুভ কর্ম উপলক্ষে সামান্য কিছু খাবার আয়োজন করে রেখেছি, তোমাকে কিন্তু বাবা খেয়ে যেতে হবে। যে আজ্ঞে, তাই হবে বলে আমি পুনরায় বসে পড়লাম। সেদিন পাত্রকে আশীর্বাদ করা থেকে আরম্ভ করে সভাস্থ অভ্যাগতগণের খাওয়া দাওয়া পর্যন্ত সমস্ত কার্যই নির্বিঘ্নে সুসম্পন্ন হল। এই অধ্যায়ের প্রারম্ভে সদুপদেশ সম্বন্ধে যে নিয়মের উল্লেখ করেছিলাম, পুঁটুর বিয়েটা তারই একটা ব্যতিক্রমের উদাহরণ। জগতে এই একটি মাত্রই নিজের চোখে দেখেছি, কারণ নিঃসম্পর্কীয় অপরিচিত হতভাগ্য মেয়ের বাপের কান মূল্যেই যেখানে টাকা আদায় হয়, সেখানে বৈষ্ণব সেজে হাত জোড় করে বাঘের গ্রাস থেকে নিস্তার পাওয়া যায় না। নিষ্ঠুর নির্দয় বলে গালিগালাজ করে সমাজ ও অদৃষ্টকে ধিক্কার দিয়ে ক্ষোভ কিঞ্চিত মিটতে পারে, কিন্তু প্রতিকার মেলে না, কারণ প্রতিকার বরের বাপের হাতে নেই, সে আছে মেয়ের বাপেরই নিজের হাতে। সেখান থেকে বেরিয়ে গহরের খোঁজে এসে নবীনের সাক্ষাৎ মিলল। সে আমাকে দেখে খুশি হলো, কিন্তু মেজাজটা ভারী রুক্ষ। বলল, দেখুন গে, ওই বষ্টমী বেটিদের আড্ডায় কাল থেকে তো ঘরে আসাই হয়নি। সে কি কথা নবীন, বষ্টমী এলো আবার কোথা থেকে? একটা এক পাল এসে জুটেছে। কোথায় থাকে তারা? ওই তো মুরারিপুরের আখড়ায়। এই বলে নবীন হঠাৎ একটা নিঃশ্বাস ফেলে বলল, হায় বাবু, আর সে রামও নেই, সে অযোধ্যাও নেই। বুড়ো মথুর দাস বাবাজি মোলো
তার জায়গায় এসে জুটলো এক ছোকরা বৈরাগী, সঙ্গে তার গন্ডাচারেক সেবা দাসী। দারিক দাস বৈরাগীর সঙ্গে আমাদের বাবুর খুব ভাব, সেখানেই তো প্রায় থাকেন। কিন্তু তোমার বাবু তো মুসলমান, বৈষ্ণব বৈরাগীরা তাদের আখড়ায় ওকে থাকতে দেবে কেন? আখড়ায় ওকে থাকতে দেবে কেন? মুসলমান ওইসব আউলে বাউলে গুলো ধম্ম জ্ঞান আছে নাকি? হ্যাঁ, ওরা জাত ধম্ম জম্ম কিচ্ছু মানে না, যে কেউ ওদের সঙ্গে মিশলেই ওরা দলে টেনে নেয়, অত বাজ বিচার করেনি। কিন্তু সেবার যখন তোমাদের এখানে ৬-৭ দিন ছিলাম, তখন তো গহর ওদের কথা কিছুই বলেনি। তা বলবে কেন? বললে যে কমলীলতার গুণাগুণ প্রকাশ হয়ে পড়ত। সে কয়দিন বাবু আখড়ার কাছেও যায়নি, আর যেই আপনি চলে গেলেন, বাবু অমনি খাতা কাগজ কলম নিয়ে ওই আখড়ায় গিয়ে ঢুকলেন। প্রশ্ন করে জানলাম দারিক বাউল গাঁদ বাঁধতে, ছড়া রচনা করতে সিদ্ধহস্ত। গহর এই প্রলোভনে মজেছে। নবীন বলল, শোনেন তাহলে, তাকে কবিতা শোনায়, তাকে দিয়ে ভুল সংশোধন করে নেয়। আর কমললতা হলো গে একজন যুবতী বৈষ্ণবী, ওই আখড়াতেই বাস করে। সে দেখতে ভালো, গান গায় ভালো, তার কথা শুনলে লোকে মুগ্ধ হয়ে যায়। নবীনের কাছে আরও জানলাম যে বৈষ্ণব সেবায় গহর মাঝে মাঝে টাকা কড়ি দেয়। আখড়ার সাবেক প্রাচীর জীর্ণ হয়ে ভেঙে গিয়েছিল, গহর নিজ ব্যয়ে তা মেরামত করে দিয়েছে। কাজটা তাদের সম্প্রদায়ের লোকের অগোচরে সে গোপনে করেছে। ছেলেবেলায় এই আখড়ার কথা শুনেছিলাম, আমার মনে পড়ল পুরাকালে মহাপ্রভুর কোন এক ভক্ত শিষ্য এই আখড়ার প্রতিষ্ঠা করেছিলেন। তবে থেকে শিষ্য পরম্পরায় বৈষ্ণবেরা এখানে বাস করে আসছে। অত্যন্ত কৌতূহল জন্মালো। বললাম, নবীন, আখড়াটা আমাকে একবার দেখিয়ে দিতে পারবে? নবীন ঘাড় নেড়ে অস্বীকার করল, বলল, না, আমার অনেক কাজ আছে বাপু। আরে আপনিও তো এই দেশের মানুষ, চিনে যেতে পারবেন না। আধ কষের বেশি নয়, ওই সামনের রাস্তা দিয়ে সিধে উত্তর মুখ চলে গেলেই আপনি দেখতে পাবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না। সামনের দিঘির পাড়ে বকুলতলায় বৃন্দাবন লীলা চলছে, দূর থেকেই আওয়াজ কানে যাবে, ভাবতে হবে না। আমার যাওয়ার প্রস্তাবটা নবীন গোড়াতেই পছন্দ করেনি। তাও আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হয় সেখানে? কীর্তন? হ্যাঁ, দিন রাত খঞ্জুনি করতালের কামাই নেই। সে ভালোই নবীন, যাই গহরকে ধরে আনি গে। হ্যাঁ যান, কিন্তু দেখবেন কমলীলতার কীর্তন শুনে নিজেই যেন আবার আটকে যাবেন না। দেখি কি হয়। এই বলে হেসে কমললতা বৈষ্ণবীর আখড়ার উদ্দেশ্যে অপরাহ্ন বেলায় যাত্রা করলাম। আখড়ার ঠিকানা যখন মিলল, তখন সন্ধ্যা বোধহয় উত্তীর্ণ হয়েছে। দূর থেকে কীর্তন বা খোলকর্তালের শব্দও পাইনি। সুপ্রাচীন বকুল বৃক্ষটা সহজেই চোখে পড়ল। নিচে ভাঙাচোরা বেদি একটা আছে, কিন্তু লোকজন কাউকেও দেখতে পেলাম না। একটা ক্ষীণ পথের রেখা এঁকে বেঁকে প্রাচীরের ধার ঘেঁষে নদীর দিকে গিয়েছে। অনুমান করলাম হয়তো ওদিকে কারো সন্ধান মিলতে পারে, অতএব সেদিকেই পা বাড়ালাম। ভুল করিনি। নদীর তীরে একখণ্ড পরিষ্কার উঁচু ভূমির ওপরে বসে গহর এবং আরেক ব্যক্তি। আন্দাজ করলাম ইনি বৈরাগী দারিক দাস, আখড়ার বর্তমান অধিকারী। নদীর তীর বলে তখনও সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়নি। বাবাজিকে বেশ স্পষ্টই দেখতে পেলাম। লোকটিকে ভদ্র ও উচ্চ জাতির বলেই মনে হলো। বর্ণশ্যাম, রোগা বলে কিছু দীর্ঘকায় বলে চোখে ঠেকে। মাথায় চুল চূড়ার মতো করে সামনে বাঁধা। দাড়ি গোঁফ প্রচুর নয়, সামান্যই। চোখে মুখে একটা স্বাভাবিক হাসির ভাব আছে। বয়সটা ঠিক আন্দাজ করতে পারলাম না, তবে ৩৫-৩৬-এর বেশি হবে বলে মনে হলো না। আমার আগমন বা উপস্থিতি দুজনের কেউই লক্ষ্য করল না। দুজনেই নদীর পরপারে পশ্চিম দিগন্তে চেয়ে স্তব্ধ হয়ে আছে। সেখানে নানা রং ও নানা আকারের টুকরো মেঘের মাঝে
ক্ষীণ পাণ্ডুর তৃতীয়ার চাঁদ এবং ঠিক যেন তারই কপালের মাঝখানে ফুটে আছে অত্যুজ্জ্বল সন্ধ্যা তারা। বহু নিচে দেখা যায় দূর গ্রামান্তের নীল বৃক্ষরাজি। তার যেন কোথাও আর শেষ নাই, সীমা নাই। স্বল্পতোয়া নদীর কতকটা অংশ বোধহয় গ্রামবাসীরা পরিষ্কার করেছে। সামনের সেই স্বচ্ছ কালো অল্প পরিসর জলটুকুর ওপরে ছোট ছোট রেখায় চাঁদের ও সন্ধ্যা তারার আলো পাশাপাশি পড়ে ঝিকমিক করছে, যেন কোষ্ঠী পাথরে ঘষে শ্যাকরা সোনার দাম যাচাই করছে। কাছে কোথাও বনের মধ্যে বোধহয় অজস্র কাঠমল্লিকা ফুটেছে, তারই গন্ধে সমস্ত বাতাসটা ভারী হয়ে উঠেছে। এবং কাছেই কোনো গাছে অসংখ্য বকের বাসা থেকে শাবকদের একটানা ঝুমঝুম শব্দবিচিত্র অবিরাম কানে আসছে। এসবই ভালো, এবং যে দুটো লোক তদ্গত চিত্তে জড় ভরতের মতো বসে আছে তারাও কবি, সন্দেহ নেই। কিন্তু এ দেখতে এই জঙ্গলে সন্ধ্যাকালে আসিনি। নবীন বলেছিল একপাল বষ্টমী আছে, এবং সকলের সেরা বষ্টমী কমললতা আছে। তারা কোথায়? ডাকলাম, গহর। গহর ধ্যান ভেঙে হতবুদ্ধির মতো আমার দিকে চেয়ে রইল। বাবাজি তাকে একটা ঠেলা দিয়ে বলল, গোসাই, তোমার শ্রীকান্ত না? গহর দ্রুত বেগে উঠে আমাকে সজোরে বাহুপাশে আবদ্ধ করল। তার আবেগ থামতে চায় না, এমনই ব্যাপার ঘটল। কোনো মতে নিজেকে মুক্ত করে বসে পড়লাম। বললাম, বাবাজি, আমাকে হঠাৎ চিনলেন কি করে? না না না, ও চলবে না গোসাই। ক্রিয়াপদের শেষের ওই সম্ভ্রমের দন্তন্যটি বাদ দিতে হবে, তবে তো রস জমবে। তা যেন দিলাম, কিন্তু হঠাৎ আমাকে চিনলে কি করে? হঠাৎ চিনব কেন? তুমি যে আমাদের বৃন্দাবনের চেনা মানুষ গো গোসাই। তোমার চোখ দুটি যে রসের সমুদ্র, ও যে দেখলেই চোখে পড়ে। যেদিন কমললতা এলো, তারও এমনি দুটি চোখ, তারে দেখেই চিনলাম। কমললতা, কমললতা এতদিন ছিলে কোথা? কমল এসে সেই যে আপনার হলো, তার আর আদি অন্ত বিরহ বিচ্ছেদ কিছুই রইল না। এই তো সাধনা গোসাই, একেই তো বলি রসের দীক্ষা। কমললতা দেখব বলেই তো এসেছি গোসাই। কই সে? দেখবে তাকে, কিন্তু সে তোমার অচেনা নয় গোসাই। বৃন্দাবনে তাকে অনেকবার দেখেছ, হয়তো ভুলে গেছ, কিন্তু দেখলেই চিনবে। সেই কমললতা। ও গোসাই, ডাকো না একবার তারে। এই বলে বাবাজি গহরকে ডাকতে ইঙ্গিত করলেন। এদের কাছে সবাই গোসাই। বললেন, বলগে শ্রীকান্ত এসেছে তোমাকে দেখতে। গহর চলে গেলে জিজ্ঞাসা করলাম, গোসাই, আমার কথা বুঝি তোমাকে গহর সমস্ত বলেছে? হ্যাঁ, সমস্ত বলেছে। তারে সেবার জিজ্ঞাসা করলাম, গোসাই, ৬-৭ দিন আসনি কেন? সে বলল শ্রীকান্ত এসেছিল। তুমি যে শীঘ্রই আবার আসবে তাও বলেছে। তুমি বর্মা দেশে যাবে তাও জানি। শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বললাম, রক্ষা হোক। ভয় হয়েছিল সত্যি বা ইনি কোন অলৌকিক আধ্যাত্মিক শক্তি বলে আমাকে দেখা মাত্রই চিনেছেন। যাই হোক, এক্ষেত্রে আমার সম্বন্ধে তার আন্দাজটা যে বেঠিক হয়নি তা মানতেই হবে। বাবাজিকে ভালো বলেই ঠেকল, অন্তত অসাধু প্রকৃতির বলে মনে হলো না। বেশ সরল। কি জানি কেন এদের কাছে গহর আমার সব কথাই বলেছে, অর্থাৎ যতটুকু সে জানে। বাবাজি সহজেই তা স্বীকার করলেন। একটু খ্যাপাটে গোছে, হয়তো কবিতা ও বৈষ্ণব রসচর্চায় কিঞ্চিত বিভ্রান্ত। খানিক পরেই গহর গোসাইয়ের সঙ্গে কমললতা এসে উপস্থিত হল। বয়স ৩০-এর বেশি নয়, শ্যামবর্ণ, আঁটো সাঁটো ছিপছিপে গড়ন, হাতে কয়েক গাছি চুড়ি, হয়তো পিতলের, সোনার হতেও পারে। চুল ছোট নয়, গেরো দেওয়া পিঠের ওপর ঝুলছে। গলায় তুলসীর মালা, হাতে থলির মধ্যেও তুলসীর জপমালা। ছাপছপের খুব বেশি আড়ম্বর নেই,
কিংবা হয়তো সকালের দিকে ছিল। এবেলায় কিছু কিছু মুছে গেছে। তার মুখের দিকে চেয়ে কিন্তু ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম। সবিস্ময়ে মনে হলো এই চোখ মুখের ভাবটা যেন পরিচিত, এবং চলার ধরনটাও যেন আগে কোথাও দেখেছি। বৈষ্ণবী কথা বলল, সে যে নিচে স্তরের লোক নয় তৎক্ষণাৎ বুঝলাম। সে কিছুমাত্র ভূমিকা করল না, সোজা আমার দিকে চেয়ে বলল, কি গোসাই, চিনতে পারো? না, কিন্তু কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। দেখেছ বৃন্দাবনে। বড় গোসাইজির কাছে খবরটা শোনোনি এখনো? তা শুনেছি, কিন্তু বৃন্দাবনে আমি তো কখনো জন্মেও যাইনি। গেছো বই কি, অনেক কালের কথা হঠাৎ স্মরণ হচ্ছে না। সেখানে গরু চড়াতে, ফল পেড়ে আনতে, বনফুলের মালা গেঁথে আমাদের গলায় পরাতে, সব ভুলে গেলে? এই বলে সে ঠোঁট চেপে মৃদু মৃদু হাসতে লাগল। বুঝলাম তামাশা করছে, কিন্তু আমাকে না বড় গোসাইজিকে ঠিক ঠাহর করতে পারলাম না। বলল, রাত হয়ে আসছে, আর জঙ্গলে বসে কেন, ভেতরে চলো। জঙ্গলের পথে আমাদেরও অনেকটা যেতে হবে, বরঞ্চ কাল আবার আসবো। এখানে সন্ধান দিলে কে? নবীন? হ্যাঁ, সেই। কমলীলতার খবর বলেনি? হ্যাঁ, তাও বলেছে। বৈষ্ণবীর জাল ছিঁড়ে হঠাৎ বার হওয়া যায় না, তোমাকে সাবধান করে দেয়নি? হ্যাঁ, তাও দিয়েছে। নবীন হুঁশিয়ার মাঝি, তার কথা না শুনে ভালো করনি। কেন বলো তো? বৈষ্ণবী এর জবাব দিল না। গহরকে দেখিয়ে বলল, গোসাই বলে তুমি বিদেশে যাচ্ছ চাকরি করতে। তোমার তো কেউ নেই, চাকরি করবে কেন? তবে কি করব? আমরা যা করি। গোবিন্দজির প্রসাদ কেউ তো আর কেড়ে নিতে পারবে না। তা জানি, কিন্তু বৈরাগীগিরি আমার নতুন নয়। তা বুঝেছি। ধাতে সয় না বুঝি? না, বেশি দিন সয় না। বৈষ্ণবী আমার এ কথা শুনে মুখ টিপে হাসল, তারপর বলল, তোমার কমই ভালো, ভেতরে এসো, ওদের সঙ্গে ভাব করিয়ে দিই। এখানে কমলের বোন আছে। তা শুনেছি, কিন্তু অন্ধকারে ফিরবো কি করে? অন্ধকারে ফিরতেই বা আমরা দেব কেন? অন্ধকার কাটবে গো, কাটবে, তখন যেও। এসো, চলো। গৌর 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 গৌর। কমললতা এগোতে শুরু করলো, আমিও তাকে অনুসরণ করলাম। কমললতা কি মানবী, না এক নতুন মায়াজাল? সে কি বেঁধে ফেলবে শ্রীকান্তকে? এ কোন নতুন জালে জড়িয়ে পড়তে চলেছে শ্রীকান্ত? বিয়ের হাত থেকে তো বাঁচল কোনো ক্রমে, কিন্তু কমললতার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে কি? নাকি সেও বাঁচতে চায় না, সঁপে দিতেই চায়? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 23। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, রাজলক্ষ্মী, অমৃতা রয়, রতন, সুদীপ্ত ঘোষ, ঠাকুরদা, সমীর চরিত, কালিদাস, রূপন দাশগুপ্ত, কমললতা, শ্রাবণী মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।